হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এক্সামের জন্য আরও একখানা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে ছোট বা বড় প্রশ্ন কিন্তু কিছু একটা তোমরা পেয়েই যাবে। তো চলো, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা, এটা তো ভীষণ সিম্পল ফরম্যাটে এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখো, যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে কিন্তু পে করতে হবে মাত্র 699 টাকা। এবং এর বিনিময়ে এই যে স্বল্প মূল্য, পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখে ধার্য করা হয়েছে। এবং এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং তোমাদের সব থেকে ডিমান্ডিং যেটা জায়গা থাকে যে 100% কমন সাজেশন, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই স্বল্প মূল্যের বিনিময়ে পেয়ে যাচ্ছ। এই হচ্ছে পুরো বিষয়টা। অতিরিক্ত কথায় না গিয়ে এবার আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। চলো তাহলে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। ঠিক আছে, আমি কিন্তু সবসময় বলি, যখনই দেখবে যে খ্রিস্টাব্দগুলো রয়েছে তখনই কিন্তু যেই টপিকটা রয়েছে তার সাথে সাথে খ্রিস্টাব্দটাও উচ্চারণ করো, সেটাও বলো বারবার। তবেই কিন্তু দেখবে যে দেখো, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, তুমি যখন বারংবার এটা বলছো, তুমি পড়তে গিয়েও বারবার যখন এটা বলছো, অটোমেটিক্যালি কিন্তু খ্রিস্টাব্দ মনে থেকে যাচ্ছে, এবং এই খ্রিস্টাব্দটাই কিন্তু আমরা ভুল করে আসি এক্সামে। ঠিক আছে, চলো তাহলে দেখো কি বলা হচ্ছে। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904। ঠিক আছে, এই সময় ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ আইন, যেটি কিনা লর্ড কার্জনের উদ্যোগে কিন্তু তৈরি হয়েছিল। তাহলে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 কার দ্বারা কি বলবো যে তৈরি হয়েছিল বা কার উদ্যোগে প্রণীত হয়েছিল? লর্ড কার্জনের উদ্যোগে কিন্তু হয়েছিল। 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের ভিত্তিতেই কিন্তু এই আইন কার্যকর করা হয়। এখানে আরো একখানা প্রশ্ন হতে পারে, এই যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, এটা কাদের দ্বারা বা কোন সুপারিশের ভিত্তিতে বা কার সুপারিশের ভিত্তিতে এই আইন কার্যকর করা হয়েছিল? তখন কিন্তু বলতে হবে 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের ভিত্তিতে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 লর্ড কার্জনের উদ্যোগে প্রণীত হয়েছিল। একদম কমপ্লিট অ্যান্সার দেবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো এবার তাহলে একটু দেখে নিচ্ছি যে পটভূমি কি ছিল। পটভূমি কি ছিল? ঊনবিংশ শতকের শেষে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার কোয়ালিটি কি বা শিক্ষার কোয়ালিটি কি রয়েছে বা কি হবে, এটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা তখনও চলছে, এটা নিয়ে সমালোচনা চলছে। সরকার মনে করেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ও মান নিয়ন্ত্রণের কিন্তু অভাব রয়েছে। ঠিক আছে, দেখো এখানটায় দুটো ব্যাপার হয়ে গেছে। বলছে যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা দুটো কিন্তু বাড়ছে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে, শিক্ষার্থীও বাড়ছে, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পড়াশুনো যেটা সেখানে করানো হবে বা করা যেটা হচ্ছিল বা শিক্ষার যে মান, সেটা নিয়ে কিন্তু সমালোচনা চলছিল। সরকার মনে করেন যে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ও মান নিয়ন্ত্রণের কিন্তু অভাব এই জায়গাটায় রয়েছে, শিক্ষার কোয়ালিটি ভালো নয়। তো এই পরিস্থিতিতে কার্জন শিক্ষা সংস্কারের উদ্যোগ নেন। তিনি কি করেন? তিনি শিক্ষাটাকে চলো এবার একটু মেরামতি করতে হবে, এবার একটু সংস্কার করতে হবে, তার উদ্যোগ কিন্তু তিনি নিয়ে নেন। আচ্ছা, এবার দেখি আইনের প্রধান বৈশিষ্ট্য। দেখো, সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি। আচ্ছা, কি বলা হলো? বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। ঠিক আছে, যেহেতু আগের পয়েন্টে আমরা দেখলাম যে শিক্ষার্থী বাড়ছে, বিশ্ববিদ্যালয় বাড়ছে, কিন্তু তাতে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তার কোয়ালিটি কিন্তু ভালো নয় বা তার কোয়ালিটি কিন্তু সাফিসিয়েন্ট নয়। তাহলে সবার প্রথম এখানে কি করা হলো? বলা হলো যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো রয়েছে, চলো সেইগুলোকে এবার কিন্তু সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর কি বলা হলো? সিনেটের পুনর্গঠন। এখানে কি সিনেট সদস্যদের সংখ্যা কমানো হয় এবং অধিকাংশ সদস্য কিন্তু সরকার এই জায়গাটায় মনোনীত করে দেন। তৃতীয় কি? ইন্সপেকশন ব্যবস্থা, মানে কি কলেজগুলোর এবার একটু দেখরেখ করতে হবে।
নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করতে হবে যে কি কাঠামোগত কি হয়েছে, কি হচ্ছে, পড়াশোনা কি চলছে, ঠিক আছে। তো এত কিছু কিন্তু এই যে আইন ছিল, এই যে অ্যাক্ট 1904-এর অ্যাক্ট, যেটা লর্ড কার্জন দ্বারা প্রণীত হয়েছিল, সেখানে কিন্তু এত কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল। আরো কিছু রয়েছে, দেখো, শিক্ষার মান উন্নয়ন বলা হচ্ছে কি পাঠ্যক্রম ও পরীক্ষার মান উন্নত করার দিকে জোর দেওয়া হয়। শিক্ষকদের যোগ্যতা, শিক্ষক নিয়োগ ও যোগ্যতার উপর কিন্তু এই যে একটা স্ট্রিক্টলি কিন্তু কিছু নিয়ম বলো সেগুলো আরোপ করে দেওয়া হয়। এবং কি গবেষণায় গুরুত্ব, বলছে শুধু পরীক্ষা ভিত্তিক শিক্ষা নয়, এখানে কিন্তু গবেষণার উপরেও গুরুত্বের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা দেখে নিচ্ছি যে গুরুত্ব কি। বলছে এই আইন ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি সংগঠিত কাঠামো দেয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কি, দেখো এটা কিন্তু তোমরা নিজেরাও লিখতে পারবে যে যেহেতু এটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট, তাহলে এখানে কি বলা হচ্ছিল, ভাই এই যে আইন যে প্রণীত করা হলো, তাহলে তার উদ্দেশ্য কি ছিল, উচ্চশিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে, সংস্কার করতে হবে, তাই তো। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখলেই নিজেরাই লিখতে পারবে। তো বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসা, যে একটা যেন ব্যাপারটা যেন পুরো সিস্টেমে চলে, ঠিক আছে। তো এর ফলে শিক্ষার মান কিছুটা উন্নত হয় এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা চলো, ভালো দিকগুলো তো দেখে নিলাম, তাহলে ডেফিনেটলি এটা নিয়ে কিন্তু কিছু সমালোচনাও হয়েছিল। চলো সমালোচনাগুলো দেখে নিচ্ছি। বলা হচ্ছে যে এই আইনের কিছু পজিটিভ দিক ডেফিনেটলি আমরা দেখলাম, কিন্তু অনেক ভারতীয় শিক্ষাবিদ মনে করেছিলেন এখানটায় এই যে আইন আনা হচ্ছে এটা কিন্তু কিছুটা জাতীয়তাবাদী বিরোধী, ঠিক আছে, এটা কিন্তু মনে করা হচ্ছিল। এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন এটা নষ্ট করে, এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা শুরু হয়, কারণ বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল, এটাও আমরা দেখেছি। এরকম সরকার অতিরিক্ত হস্তক্ষেপ করে, আর কি শিক্ষাক্ষেত্রে স্বাধীন চিন্তার যে বিকাশ সেটা নাকি বাধাগ্রস্ত হচ্ছিল। তো এই দিকগুলো নিয়ে কিন্তু এই যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 এটা কিন্তু সমালোচিত হয়েছিল, ঠিক আছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় এখানেই থাকলো। এখানে লর্ড কার্জনের একখানা ছবি দেওয়ার চেষ্টা কিন্তু করেছি। ছবি যত দেখবে, পড়া কিছু মনে না থাকুক, এই ছবি মনে থাকলেই কিছু না কিছু লিখে আসতে পারবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমাদের অনলাইন অ্যাডমিশনস কিন্তু চলছে, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।